হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর একটা টপিক। ক্লাস 10 এর প্রথম যে চ্যাপ্টারটা আছে পরিবেশের জন্য ভাবনা, ওইখান থেকে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কিত বিভিন্ন ধারণা আজকে আমরা নেব। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর পরিবেশের জন্য ভাবনা প্রথম চ্যাপ্টারটিতে শুধুমাত্র যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর সম্পর্কিত আলোচনা আছে সেটাই করব। দেখো, আগে জানি যে বায়ুমণ্ডলটা কাকে বলছি। আমরা যে বসবাস করছি এই অঞ্চলটাকে বলছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার অঞ্চল জুড়ে যে গ্যাসীয় আবরণ বর্তমান থাকে তাকেই বলছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলকে উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে মূলত 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি তো দেখা যাক। প্রথম যে ভাগটা আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবার আমরা এই প্রথম ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার অঞ্চল জুড়ে আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। নামটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারেই আমাদের সমস্ত জীবজগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ প্রভৃতি সমস্ত জীবজগৎই কিন্তু আমাদের এই ট্রপোস্ফিয়ার অঞ্চলেই বসবাস করে। ঝড়, ঝঞ্ঝা, কুয়াশা, মেঘ, বৃষ্টি সব এই ট্রপোস্ফিয়ারে হয় বলেই এই স্তরকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। এই স্তরকে কি বলে থাকি? ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। এই স্তরে উচ্চতা যত বাড়বে, উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পেতে থাকে। উষ্ণতা কি হয়? হ্রাস পায়। এই জন্যই যত হিমালয়ের চূড়ায় কিংবা উঁচু পর্বত শৃঙ্গে বরফ এই জন্যই দেখা যায়। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়লে এই স্তরের উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় যায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তরের চাপও প্রায় হ্রাস পায়। 1 কিমি উচ্চতা বৃদ্ধি 8.5 সেন্টিমিটার পারস্তম্ভের সমান চাপ এখানে হ্রাস পায়। এই স্তরে উষ্ণতা হ্রাস পেতে পেতে প্রায় এই ঊর্ধ্বস্তরে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরের উষ্ণতা প্রায় -56 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। ঠিক আছে। এবার এই স্তরে কি হচ্ছে, ট্রপোস্ফিয়ারের উপরে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের শুরুতে এই সংযোগস্থলে 10 থেকে 15 কিলোমিটার অঞ্চল জুড়ে কি হয়, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি প্রায় ওভারল্যাপিং করে থাকে, উপর একে অপরের উপরে মানে উপরব্যাপ্ত হয়ে থাকে। এই স্তরে এই 10 থেকে 15 কিলোমিটার অঞ্চল জুড়ে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। যেহেতু এটা ট্রপোস্ফিয়ারের উপর থাকে তাই এই স্তরটিকে ট্রপোপজ বলা হয়। কি বলা হয়? ট্রপোপজ বলা হয়। এই ট্রপোপজের উষ্ণতা পরিবর্তিত না হওয়ায় এই উষ্ণতা পুরোটাতেই -56 ডিগ্রি সেলসিয়াস বর্তমান থাকে। ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় না, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কোন রূপ ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা, কুয়াশা, মেঘ কোন রূপে দেখা যায় না বলে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডলও বলা হয়। শান্ত মণ্ডলও বলা হয়। এই স্তরে কোনো ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা, কুয়াশা কিছুই না হওয়ার কারণে এই স্তরে এরোপ্লেন বা জেট প্লেন কিন্তু এই স্তরে চলাচল করতে থাকে। কোথাও কি এই শান্ত মণ্ডল হওয়ার কারণে কিন্তু এখানে এরোপ্লেন বা জেট প্লেন চলাচল করে। এই স্তরে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন স্তরের ওজোন গ্যাসের একটা আধিক্য লক্ষ্য করা যায়। এই ওজোন গ্যাসের যে আধিক্য ওটাকে বলা হয় ওজোন স্তর। ওজোন গ্যাসের যে আধিক্য যে স্তরটা বেশি থাকে, পরিবেশে প্রায় সব জায়গায় ওজোন গ্যাস থামানো হয়েও থাকে, তবে ওই স্তরটাতে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের আধিক্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থেকায়। ওইটাকে বলা হয় ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। ঠিক আছে। এবার এই ওজোন স্তরকেই বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। প্রাকৃতিক সৌর পর্দা। এই ওজোন গ্যাসের জন্যই এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি পায়। দেখো, এমনিতে ভূপৃষ্ঠের উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তো ভূপৃষ্ঠে যেটা উপর দিয়ে উঠছে উষ্ণতা হ্রাস পেতে 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 ট্রপোপজে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমায় -56 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়।
এবং ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা ট্রপোপজেও সেই -56°C বর্তমান থাকে। এবার ঠিক স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে না, ওজোন স্তরের আধিক্যের জন্য, ওজোন গ্যাসের আধিক্যের জন্য ওই স্তরের উষ্ণতা কি হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। এবার এই -56°C থেকে বৃদ্ধি পেতে পেতে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে উষ্ণতা দাঁড়ায় 0°C। কি দাঁড়ায়? 0°C। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক পরেই থাকে আমাদের কোন স্তর না, মেসোস্ফিয়ার স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ ও মেসোস্ফিয়ারের শুরু এই সংযোগ স্থলে 10 থেকে 15 কিলোমিটার অঞ্চল জুড়ে উষ্ণতার কোনরূপ পরিবর্তন হয় না। ওই 10 থেকে 15 মিটার অঞ্চলকেই বলা হয় স্ট্র্যাটোপজ, বলা হয় স্ট্র্যাটোপজ। এবার এই স্ট্র্যাটোপজের উষ্ণতা পরিবর্তিত না হওয়ায় পুরোটার উষ্ণতা 0°C বর্তমান থাকে। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার যে উষ্ণতা 0°C, সেই উষ্ণতাটাও স্ট্র্যাটোপজে বর্তমান থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরেই থাকে আমাদের তৃতীয় স্তর, মেসোস্ফিয়ার স্তর। এই মেসোস্ফিয়ার স্তর হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর, শীতলতম স্তর। এবার মেসোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। এই উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পেতে পেতে একদম ঊর্ধ্বসীমায় এই উষ্ণতা 90°C থেকে 92°C পর্যন্ত হতে পারে। এত নিম্ন, সরি ভুল বললাম, -90 থেকে -90°C থেকে -92°C হয়। এই স্তরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরে যত উল্কাপিণ্ড পুড়ে এই স্তরে পুড়ে ছাই হয়। এই স্তর না থাকলে উল্কাপিণ্ড পুড়ে ছাই হতে পারত না, ভূপৃষ্ঠে অনেক বড় ক্ষতি হতে পারত। এই শীতলতম স্তর মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। এই মেসোস্ফিয়ারের ঠিক ওপরে থার্মোস্ফিয়ারের সংযোগস্থলে, মেসোস্ফিয়ারের উপরেও থার্মোস্ফিয়ারের সংযোগস্থলে ওই 10 থেকে 15 কিলোমিটার অঞ্চল জুড়ে উষ্ণতার কোনরূপ প্রায় পরিবর্তন হয় না। ওই উষ্ণতার পরিবর্তন না হয় ওইটাকে বলা হয়, ওই স্তরটাকে 10 থেকে 15 কিলোমিটার স্তরটাকেই বলা হয় মেসোপজ। এই মেসোস্ফিয়ারের ঠিক পরে থাকে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে। উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে এই থার্মোস্ফিয়ারের উষ্ণতা প্রায় 1200°C পর্যন্ত পৌঁছে যায়। এই এত উচ্চ উষ্ণতায় থার্মোস্ফিয়ারের গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে, আয়ন রূপে অবস্থান করে। এই কারণে এই স্তরের আরেক নাম আয়নোস্ফিয়ারও বলা হয়। যেহেতু গ্যাসীয় অণুগুলি আয়ন রূপে অবস্থান করে, তাই এই স্তরের অপর নাম আয়নোস্ফিয়ারও হয়ে থাকে। এই স্তরে এই আয়নগুলি থাকার জন্যই এই স্তরে আমরা মেরু জ্যোতি দেখতে পাই। কি দেখতে পাই না, এই স্তরে আমরা মেরু জ্যোতি দেখতে পাই। ঠিক আছে, মেরু জ্যোতির সঙ্গে সঙ্গে আমাদের যে রেডিও সম্প্রচার হয়, সেই রেডিও তরঙ্গ কিন্তু এই আয়নোস্ফিয়ার স্তরেই প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে। এই আয়নোস্ফিয়ার স্তর আছে বলেই আমাদের রেডিও সম্প্রচার, বেতার সম্প্রচার, টিভি সম্প্রচার হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা কি হচ্ছে না, এই থার্মোস্ফিয়ারে উচ্চ উষ্ণতায় গ্যাসীয় অণুগুলি আয়নিত অবস্থায় থাকে বলে এখানে আয়নোস্ফিয়ার বলছে। এই স্তরে আমরা মেরু জ্যোতি দেখতে পাচ্ছি। রেডিও তরঙ্গ, বেতার তরঙ্গ কি হচ্ছে এই স্তরে প্রতিফলিত হয়। এবার এর ঠিক পরেই 10 থেকে 15 কিলোমিটার অঞ্চল জুড়ে উষ্ণতা তেমন একটা কিন্তু পরিবর্তন হয় না। ওই উষ্ণতার পরিবর্তন না হয় ওই 10 থেকে 15 কিলোমিটার অঞ্চলকে বলা হয় থার্মোপজ। কি বলা হয়? থার্মোপজ। ঠিক আছে, থার্মোপজ। থার্মোপজের ঠিক পরেই আমাদের সব থেকে বাইরের স্তর, মানে গ্যাসীয় উপাদান আছে এমন স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারকে বায়োস্ফিয়ার বলা হয় না এই কারণে যে ম্যাগনেটোস্ফিয়ারে প্রায় গ্যাসীয় উপাদান নেই, ওখানে প্রায় কয়েকটা আয়ন রূপে অবস্থান করে, গ্যাসীয় উপাদান তেমন নেই। তো এই এক্সোস্ফিয়ারেই সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন ও হিলিয়াম কিন্তু এই এক্সোস্ফিয়ার স্তরেই বর্তমান থাকে। এই এক্সোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। এখানেও উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? বৃদ্ধি পেতে থাকে, উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এই স্তরের উষ্ণতা প্রায় 1200°C থেকে বেশি হয়ে যায়। এই স্তরের উষ্ণতা 1200°C থেকে বেশি হয়। এই স্তরেই কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় এবং মহাকাশ স্টেশন কিন্তু এই স্তরে স্থাপন করা হয়। কি বলছি? কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন
এই স্তরেই থাকে। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন এই স্তরে বর্তমান কৃত্রিম উপগ্রহ থাকছে কিন্তু এক্সোস্ফিয়ারে, তবে এই যে ঘূর্ণনের কক্ষপথ কিন্তু থার্মোস্ফিয়ারে থাকে। এই যে ঘূর্ণন এই কৃত্রিম ঘূর্ণনের যে কক্ষপথ সেটা কিন্তু থাকে থার্মোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ারের ঠিক পরের স্তর, এক্সোস্ফিয়ারের ঠিক পরের স্তর হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কি হয় না, ম্যাগনেটোস্ফিয়ার একটি মাত্র বৈশিষ্ট্য যে এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। কি দেখা যায় না, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এবার এই স্তরের উচ্চতা সম্পর্কে তেমন একটা ধারণা এখনো দেওয়া হয়নি, যে উচ্চতা আমরা জেনে নিই। ট্রপোস্ফিয়ারের উচ্চতা 0 কিমি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হয়। তার ঠিক পরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার ওই 16 থেকে 18 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি বিস্তৃত থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে 45 কিলোমিটার থেকে প্রায় 85 কিলোমিটার স্তর পর্যন্ত আমাদের মেসোস্ফিয়ার স্তরটি বর্তমান থাকে। 85 কিলোমিটার স্তর থেকে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ার স্তরটি বর্তমান থাকে। 500 কিলোমিটার থেকে প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত, 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত আমাদের বায়ুর স্তর এক্সোস্ফিয়ার অবস্থান করে। এই এক্সোস্ফিয়ারের ঠিক পরে 1500 থেকে প্রায় 10,000, যত দূর পর্যন্ত বায়ুমণ্ডল আছে তত পর্যন্তই আমাদের ম্যাগনেটোস্ফিয়ার বর্তমান থাকে। এটা হচ্ছে আমাদের উচ্চতা ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভাগ। তবে আরেক ভাবে অর্থাৎ রাসায়নিক উপাদানের ভিত্তিতেও বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি না, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কি কি না, এই মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ও ট্রপোস্ফিয়ার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তিনটি স্তর ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এই তিনটি স্তরে গ্যাসীয় উপাদানগুলির অনুপাত প্রায় সমান অনুপাতে থাকে। গ্যাসীয় অনুপাতগুলি কি থাকে, প্রায় সমান অনুপাতে থাকে বলে এই স্তরকে হোমোস্ফিয়ার বলা হয়। হোমোস্ফিয়ার বলে। এর ঠিক ওপরে অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এই স্তরগুলিতে গ্যাসীয় উপাদানগুলি সমান অনুপাতে থাকে না, তাই এটিকে হেটারোস্ফিয়ারও বলা হয়। কি স্তর বলা হয়? হেটারোস্ফিয়ার। হোমো হচ্ছে সমান অনুপাতে আর হেটারো হচ্ছে সমান অনুপাতে থাকছে না। এবার আমরা দেখো যে উষ্ণতার উচ্চতা বৃদ্ধি, উষ্ণতার পরিবর্তনটা কিরকম হচ্ছে না, যখন 0 কিমি থেকে উপরের দিকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত যাচ্ছি তখন কিন্তু উষ্ণতা হ্রাস পেয়ে প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এবার এখান থেকে উষ্ণতা যখন স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা বৃদ্ধি পেয়ে -56 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসে। আবার মেসোস্ফিয়ারে যখন যায় তখন আবার উষ্ণতা হ্রাস পেয়ে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -90 কিংবা -92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। থার্মোস্ফিয়ারে উষ্ণতা আবার বৃদ্ধি পেয়ে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এর ঠিক উপরে যত উপরের দিকে যাওয়া যাবে উষ্ণতা তত বাড়তে থাকে। এক্সোস্ফিয়ারের উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়। আমরা যদি উচ্চতার সঙ্গে উষ্ণতার লেখচিত্র আঁকতে চাই তাহলে কি রকম দাঁড়াবে? এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা আর এটা হচ্ছে উষ্ণতা। এবার ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে আমরা উষ্ণতা থাকে প্রায় ওই 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আচ্ছা, ওই 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে গিয়ে প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস হয়, -56 ডিগ্রি সেলসিয়াস হয়। এবার এটা ট্রপোস্ফিয়ারের গল্প গেল। এবার ট্রপোস্ফিয়ার থেকে যখন উপরের দিকে উঠছি, ট্রপোস্ফিয়ার থেকে উপরের দিকে উঠলে আমাদের উষ্ণতা কি হয়, বেড়ে গিয়ে আবার 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসে। এটা তো 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসে। এটা স্ট্র্যাটোস্ফিয়ারে। যখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ার থেকে উপরে অর্থাৎ মেসোস্ফিয়ারে যাচ্ছি, মেসোস্ফিয়ারের উষ্ণতা আবার কমে গিয়ে -92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসে। -92 ডিগ্রি, 90 ডিগ্রি সেলসিয়াস বা 92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসে।
এবার এই মেসোস্ফিয়ার থেকে যত উপরের দিকে যাচ্ছি উষ্ণতা কি হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, উচ্চ হারে বৃদ্ধি পেতে থাকে। থার্মোস্ফিয়ারের উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াস এবং তার উপরে যত যাবে উষ্ণতা আরো বেড়ে গিয়ে 1200 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত থেকে বেশি হয়ে যেতে পারে। এই পর্যন্ত আমরা এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিভিন্ন বৈশিষ্ট্য, কোন স্তরে কি ঘটছে, কোন স্তরে উষ্ণতা ভেদে কি ঘটছে, উষ্ণতা ভেদে মানে উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটছে, চাপের কিরূপ পরিবর্তন ঘটছে প্রভৃতি কিন্তু জানলাম। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো।